হৃদয়ের রহপ্রিয় লেখিকা রায়কথা পর্ব নয়। আয়না খুব ছোটবেলা থেকেই একা চলতে শিখেছে। মা যখন তাকে রেখে গৃহস্থের কাজে ব্যস্ত থাকত, সে তখন নিজে নিজেই খেলত। বাইরে তার খেলতে যাওয়া বারণ ছিল। খুব অদ্ভুত কিছু নিয়মে তার দাদি তাদের গণ্ডি বেঁধে রেখেছিল, অথচ ছেলের বউ একান্ত তার পছন্দের ছিল। আয়নার জন্মদায়িনী আইনুল নাহার বিয়ের প্রথম দিনগুলোতে বুঝে গিয়েছিল বিয়ের সকল আনুষ্ঠানিকতার স্বামীর মন ক্ষুণ্ণ থাকার কারণ তিনি নিজেই। কালো ও বেটে মেয়ে স্ত্রীরূপে রফিক সরকারের জন্য এক ভয়ানক দুঃস্বপ্ন ছিল। শুধুমাত্র মেয়ের বাবা ধনবান হওয়ায় ও নবজামা তাকে ভবিষ্যৎ সব রকমের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতির বিনিময়ে তাদের সম্পর্ক গঠিত হয়। আয়নার দাদির ঘর ধনধান্যে পরিপূর্ণ হলেও ছেলে ঘর বিমুখ হয়। সময় পেরুতেই তিনি ও ছেলের পথ ধরেন। আসলেই তো এমন বউ দিয়ে লাভ কি যে স্বামীর মন জয় করতে পারে না। তার ছেলে এখন মায়ের প্রতিও ক্ষোভ পুষে রেখেছে। তার উপর জন্ম দিয়েছে একটা মেয়ে। আয়না তার বাবার প্রতি ভরসা ছোটবেলায় ছেড়ে দিয়েছিল, আর মায়ের মৃত্যুর পর দুনিয়ার উপর থেকে। তাই তো এই মুহূর্তে নিজের উপর সে চূড়ান্ত বিরক্ত হয়। কদিন ধরে চিনে সে মাহিরকে? কেন আবঞ্চিত হলো সে? মানুষের মন বাতাসের চেয়েও দ্রুত গতিতে দিশা বদলায়। কিছুক্ষণ পূর্বেই যা স্নিগ্ধ সমীরণ হয়ে চারপাশ মাতিয়ে তুলেছিল, পরক্ষণেই তা রুক্ষ মরু বাতাস হয়ে তপ্ত শুষ্কতায় পুড়িয়ে মারতে পারে। আয়না ভাবতে শুরু করে, এখন কি করবে সে? বাস থেকে নেমে যাবে? এ রাতে তার সম্ভব না। শহরে পৌঁছে আবার নিশিখালীতে ফিরে যাবে? কোনোদিনও না। নিশিখালী আর কখনো তার বাসস্থান হবে না। একটা হোটেলের সিট জোগাড় করতে হবে। পরিচিত কার সাথে কথা বলা যায় এ নিয়ে। আপা শুনতেছেন? ডরায়েন না। আয়না চিন্তার ঘোর থেকে বের হয়ে কন্ডাক্টরের দিকে তাকায়। সে বলে, আমি ফোন করছি, আমাদের আরেক বাস অন্য পথে যাবে, কিন্তু ওইখানে কিছুক্ষণ থামার কথা। দেখি কিছু খবর পাই কি না। ভয় পাচ্ছে না? অনেক ধন্যবাদ। আয়না মোটেও ঘাবড়াবে না। সে কারো উপর ভরসা করে নির্ভরশীল হয়ে থাকে না, কারোর প্রতি বিশেষ কোনো আশা রাখে না। যে কোনো পরিস্থিতি একা মোকাবেলা করতে সে মানসিকভাবে প্রস্তুত থাকে সব সময়। তার চেয়ে বেশি বিরক্ত ও চিন্তিত বাস কন্ডাক্টরকে মনে হলো। বেচারা কয়েকটা ফোন কল করে ব্যস্ত হয়ে বলল, কথা হয়েছে, আপনার স্বামী ওইখানেই ছিল, মনের ভুলে বাস মিস করেছে। এখন কি সে ওই স্টপেজ আছে? না, আমাদের লোক তারে কইছে পরের বাস ধইরা ডাইরেক্ট শহরে আসতে। এই রাতে যদিও এই রুটের পাওয়া কঠিন, সকাল সকাল পাইতে পারে। রাতটা রেস্টুরেন্টে কাটাই দিলেই হয়, ওইগুলো সারা রাত চলে। আপনি ঠিকানা জানলে বাড়িতে যায়েন গা, আর নাইলে সকালে টার্মিনালে নাইমা অপেক্ষা কইরেন। এখন কি ওর সাথে কথা বলা যাবে? কেমনে যাবে? কইলাম না, ওই বাস অন্য রুটের ছাইরা দিছে আগেই। আয়না কথা বাড়ালো না। সময় পেরিয়ে রাত আরও গভীর হয়। বাসের ভেতরের বাতিগুলো নিভিয়ে দেওয়া হয়েছে। শুধু সামনের দিকে ড্রাইভারের ড্যাশবোর্ডের হালকা নিচে আলো জ্বলছে। বাইরের পরিষ্কার আকাশের ফকফকা জ্যোৎস্নার ঝলকানি জানালা দিয়ে এসে ভেতরে পড়েছে। বাসের বেশিরভাগ যাত্রী এখন তন্দ্রাচ্ছন্ন। আয়না ঘুমানোর চেষ্টা করল না। সে জানালার কাছে হেলান দিয়ে তার সিটে চুপচাপ বসে আছে। কন্ডাক্টরের কথাগুলো শোনার পর তার মনের ভেতর যে সাময়িক ঝটকা উঠেছিল, সেটা এখন এক ধরনের নিথর স্তব্ধতার রূপ নিয়েছে। সে ভাবল, মাহির তো ঠিকই করেছে। এরকম পরিস্থিতিতে একটা রেস্টুরেন্টে বসে সকালের জন্য অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ। ওটাই নিরাপদ, আয়না নিজেকে বোঝালো। কিন্তু যদি ঘটনা ভিন্ন হয়? কোনো কিছু না বললে হুট করে মাহির কেন নেমে যাবে? তার সাথে যদি আয়নার আর দেখা না হয়, তাতেও খুব সমস্যা নেই। তখন সে না হয় অন্য ব্যবস্থা করবে। শত হলেও স্রেফ পরিস্থিতির চাপে পড়ে তারা দুজন একসাথে এই পথ চলা শুরু করেছিল। মাহির নিজের পরিস্থিতির স্থানে ফিরে এসে পথ আলাদা করার সিদ্ধান্ত নিতেই পারে। তাতে আয়না মোটেও ভেঙে পড়বে না, যেটা হয়তো আরও পরে হতো
দাম্পত্য শুরুর ঘটনাতেই না হয় সে বিচ্ছেদটা হলো। আয়না তার হ্যান্ডব্যাগের চেনটা টেনে হাত দিয়ে একবার সার্টিফিকেট ও জমানো টাকাগুলো ছুঁয়ে দেখল। তার জীবন তাকে এই শিক্ষা দিয়েছে যে শেষ পর্যন্ত নিজের শরীর ছাড়া আর কারোর উপর ভরসা করা বোকামি। সে ঠিক করলো কয়েক ঘন্টা অপেক্ষা করে মাহিরকে না পেলে ঢাকা পৌঁছে সে সোজা কোনো হোস্টেলে উঠবে। মাহিরের জন্য সে সারাদিন স্টেশনে অপেক্ষা করবে না। রফিক সরকারকে ফোন দিয়ে সাহায্য তো মরলেও চাইবে না। মানুষের মন বদলাতে সময় লাগে না, সে তা জানে। রাত আনুমানিক ৩টা। বাসটা তখন মহাসড়কের এক জনশূন্য এলাকা দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে। হঠাৎ বাসের পেছনে একটা তীক্ষ্ণ শব্দ শোনা গেল। একবার দুইবার করতে করতে একটানা হর্ন বেজে চলছে। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি। হাইওয়েতে ওভারটেক করার সময় এরকম হর্ন অনেকেই দেয়, কিন্তু হর্নটা থামছে না। একটা মোটরসাইকেল বাসের একদম গা ঘেঁষে চলছে আর বারবার হর্ন দিচ্ছে। আয়না জানালা দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করলো। ঘুটঘুটে অন্ধকারে শুধু বাইরের হেডলাইটের তীব্র একটা আলো চোখে পড়ল। বাসের ড্রাইভার বিরক্তি হয়ে বিড়বিড় করলো, এই ছোকরা মরণের লাইগা রাস্তায় নামছে নাকি? বাইকটাই এবার বাসের গতির সাথে পাল্লা দিয়ে সামনে চলে এলো। আর শুধু হর্ন নয়, বাইক চালক বারবার বাসের সামনে আড়াআড়িভাবে বাইকটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ড্রাইভার বাধ্য হয়ে কষে ব্রেক ধরল। বাসের সব যাত্রী একটা ঝাঁকুনি খেয়ে একসাথে সামনে ঝুঁকে পড়ল। ঘুমানো যাত্রীরা বিরক্ত হয়ে চেঁচামেচি শুরু করলো, কি হয়েছে, হার্ড ব্রেক করলেন কেন? ডাকাত নাকি আবার মিয়া? বাসটা রাস্তার একপাশে গো গো শব্দ করে দাঁড়িয়ে পড়ল। কন্ডাক্টর রাগে গজগজ করতে করতে বাসের দরজা খুলল। কোন শালার পুত্রের ভাই? হাইওয়েতে বাস থামায়। সে বাইকের ইঞ্জিন বন্ধ হওয়ার শব্দ হলো। সচরাচর ভাবলে শিন। আয়না উৎসুক হয়ে তাকালো। ব্যাগটা পায়ের কাছে লুকিয়ে ফেলল। দ্রুত কারো পায়ের আওয়াজ পাওয়া গেল। বাসের দরজার সিঁড়ি বেয়ে একজন হুড়মুড় করে ভেতরে ঢুকলো। দরজার সামনে দাঁড়িয়ে থাকা কন্ডাক্টরকে পাশ কাটিয়ে লোকটা সোজা বাসের ভেতর চলে এলো। সে মাহির। মাহিরের পরনের শার্ট ধুলোয় ধূসর হয়ে আছে। তার চুলগুলো এলোমেলো, কান আর নাক ঠান্ডায় লাল হয়ে আছে। সে জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর সেই নিঃশ্বাসগুলো শীতের বাতাসে ধোঁয়ার মতো বের হচ্ছে। পুরো বাসের মানুষ তখন চুপ। সবাই বিস্ময় নিয়ে এই ধুলোমাখা জবুথবু পুরুষটার দিকে তাকিয়ে আছে। মাহির কারো দিকে তাকালো না। সে টলটলায়মান পায়ে সোজা হেঁটে আয়নার সিটের সামনে এসে দাঁড়ালো। আয়না স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। তার চোখের পাতা যেন নড়তে ভুলে গেছে। যে মানুষটাকে সে একটু আগে নিজের লাইফ প্ল্যান থেকে প্রায় মুছে ফেলেছিল, সে এভাবে গভীর রাতে শত বিপদের আশঙ্কা মাথায় নিয়ে মাঝ রাস্তায় বাস থামিয়ে ফিরে আসবে, এটা তার কল্পনার বাইরে ছিল। মাহির আয়নার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলো। ভয় পেয়েছো আয়না? ঠান্ডায় তার ঠোঁট যেন জমে গেছে। আয়না কোনো উত্তর দিতে পারল না। সে দেখলো মাহিরের হাতগুলো কাঁপছে। তেমন ভারী পোশাক ছাড়া এই কনকনে বাতাস চিরে সে এত দূর এসেছে শুধু এই একটা আশঙ্কায় যে আয়না ভয় পাবে। মাহির তার পাশের সিটে ধপ করে বসে পড়ল। তোমার ফোন নম্বর এখনই বলো তো। এমন বোকামি কী করে করলাম? আমারটাও সেভ করে ফেলো। কন্ডাক্টর দরজার কাছে দাঁড়িয়ে অবাক হয়ে বলল, আরে ভাই, আপনি তো ওই স্টেপেজেই আসছিলেন, মোটর বাইক পাইলেন কই? মাহির মাথাটা সিটে হেলিয়ে চোখ বন্ধ করলো। দীর্ঘক্ষণ পথে থাকার ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়ছে। সে অস্পষ্ট স্বরে বলল, একজনকে অনেক রিকোয়েস্ট করে রাজি করলাম। সে তার বাইকে করে আমাকে এই পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। আপনারা অনেক স্পিডে গাড়ি চালিয়েছিলেন। আয়না এখনও মাহিরের দিকে তাকিয়ে আছে। এখনও একটা শব্দ উচ্চারণ করেননি সে। আয়না লক্ষ্য করলো মাহিরের শার্টের কলারটা বাতাসে উল্টে গেছে। আয়না কোনো কথা না বলে খুব ধীরে তার হাতটা বাড়িয়ে মাহিরের কলারটা ঠিক করে দিল। মাহির চোখ না খুলেও শুধু একটা শান্তির দীর্ঘশ্বাস ফেলল।
বাসের ভিতরে আবার নীরবতা ফিরে এলো, ইঞ্জিনের গর্জন শুরু হলো। সকাল সকাল টার্মিনালে পৌঁছে বাসের দরজা খোলার সাথে সাথেই বাইরের কোলাহল শোনা গেল। সারা রাতে সেই হাড়ভাঙা খাটুনি আর উত্তেজনার পর তার শরীর এখন সীসার মতো ভারী হয়ে আছে। সে আয়নার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, উঠি, চলে এসেছি। আয়না মাথা নাড়ল। সে তার ছোট ব্যাগটা কাঁধে নিয়ে আগে নামলো। পেছনে মাহির। বাস থেকে নিচে পা রাখতেই যান্ত্রিক শহর তাদের অভ্যর্থনা জানালো। বাসের হেল্পার ততক্ষণে বাসের নিচের স্টোরেজ থেকে তাদের লাগেজগুলো বের করে রাস্তায় নামিয়ে রেখেছে। মাহির তার ট্রাভেল ব্যাগ আর আয়নার বড় সুটকেসটা টেনে এক পাশে নিল। মাহির যখন লাগেজ টানছিল, আয়না খেয়াল করল মাহিরের কায়িক শ্রম কমানোর জন্য সাহায্য করতে এগিয়ে আসতেই মহাপুরুষ বিনা বাক্যে তাকে ইশারায় থামিয়ে দিল। টার্মিনালের চারদিকে সিএনজি আর রিক্সা চালকদের শোরগোল। মাহির আয়নাকে ভিড় থেকে আড়াল করে একপাশে সরিয়ে নিয়ে গেল। সে একটা খালি সিএনজিকে হাত ইশারা করলো। সিএনজিওয়ালা কাছে আসতেই মাহির গন্তব্য জানালো। দরদাম ঠিক হওয়ার পর মাহির নিচু হয়ে লাগেজগুলো সিএনজির ভেতরের পেছনের দিকে সাবধানে ঢুকিয়ে দিল। একটা বড় সুটকেস আর ব্যাগ রাখার পর ভেতরটা জায়গা বেশ ছোট হয়ে এলো। বসো। মাহির আয়নাকে ভেতরে যাওয়া জায়গা করে বলল। আয়না, সিএনজির ভেতরে গিয়ে বসো। মাহির যখন তার পাশে বসলো, সিএনজি সেই খাঁচার মতো ঘেরা জায়গাটুকুতে তাদের দূরত্ব আবার কমে এলো। সিএনজির চালক মিটার চালু করতেই ভটভট শব্দ ধোঁয়া ছেড়ে সিএনজির বাস টার্মিনালের জটলা কাটিয়ে মূল রাস্তায় উঠে এলো। সকালের মাঠে রোদ সিএনজির গ্রিলের ফাঁক দিয়ে আয়নার মুখে এসে পড়ল। সে জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে রইল। শহরের ব্যস্ত রাস্তা, ফ্লাইওভার আর মানুষের ভিড় দেখে তার মনে হলো নিশিখালী গ্রামটা যেন অন্য কোনো জন্মের গল্প। বায়ু দূষণে প্রাণ খুলে শ্বাস নেওয়া যায় না, যথাযথ এত শব্দ দূষণ যে কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা। তারপরেও মানুষের শহর এত পছন্দ কেন? মাহির পকেট থেকে তার মোবাইলটা বের করলো। ফোনটা সারা রাত বন্ধ ছিল। অন করতেই টাং টাং শব্দ, মেসেজ আর মিসড কলের নোটিফিকেশন আসতে শুরু করলো। মাহিরের চেহারায় আবার সেই দুশ্চিন্তার রেখা ফুটে উঠল। সে স্ক্রিনের দিকে তাকিয়ে আর চোখে একবার আয়নাকে দেখল, তারপর আবার জানালার বাইরে তাকালো। সিএনজি যখন গলিটায় ঢুকলো, আয়না বাইরে তাকিয়েছিল। শহরের এই অংশটা খুব অভিজাত নয়, তবে মানুষের পদচারণার মুখর। দুপাশে মাঝারি উচ্চতার দালান, নিচতলায় ছোট ছোট দালান, কোথাও লন্ড্রি, ফার্মেসি, কোথাও দর্জি বাড়ি বা মুদির দোকান। রাস্তার ধারে চায়ের দোকানে ধোঁয়া উঠছে, আর একপাশে একজন সবজি বিক্রেতা ভ্যান নিয়ে ডাক পাড়ছে। নিশিখালীতে রাস্তা মানেই ছিল জনমানবহীন মেঠোপথ, আর এখানে প্রতি কদমে মানুষ আর শব্দ। সিএনজিটা একটা তিনতলা বাড়ির সামনে এসে থামল। আয়না গাড়ি থেকে নেমে প্রথমে বাড়িটার দিকে ভালো করে তাকালো। বাড়িটা বেশ পুরানো, দেয়ালে ঘিরে, রংটা রোদে পুড়ে ফ্যাকাশে হয়ে গেছে। কিছু জায়গায় পলেস্তারা খসে পড়ছে, জানালার লোহার গ্রিলগুলোতে মরচে ধরেছে। কোনো জাঁকজমক নেই, তবে একটা শক্তপোক্ত ভাব আছে। বাড়ির গেটটা ভারী লোহার তৈরি, নাম ফলক লেখা আহমেদ নিবাস। মাহির ড্রাইভারকে ভাড়া মিটিয়ে লাগেজগুলো নামালো। সুটকেসটা চাকার উপর ভর দিয়ে টেনে নিয়ে সে বলল, চলো ভেতরে যাওয়া যাক। সিঁড়িঘরটা কিছুটা অন্ধকার আর গুমোট। দেয়ালের একপাশে বিদ্যুতের অনেকগুলো তার জট পাকি আছে। নিচতলার বন্ধ দরজাগুলোর আড়াল থেকে প্রেসার কুকারটি সিটি বাজার আওয়াজ আসছিল। মাহির বলল, নিচতলার এ পাশে ভাড়াটিয়া থাকে। দ্বিতীয় তলায় উঠে মাহির একটা ভারী কাঠের দরজার সামনে দাঁড়ালো। কলিং বেলে চাপ দেওয়ায় কয়েক সেকেন্ডের মধ্যেই ভেতর থেকে দ্রুত কারো পায়ের আওয়াজ পাওয়া গেল। দরজাটায় এক ঝাটকায় খুলে গেল। সামনে দাঁড়িয়ে 16 বা 17 বছরের একটা মেয়ে।
তার পরনে সাধারণ একটা সালোয়ার কামিজ, চুলগুলো পেছনে আলগা করে বাঁধা। মেয়েটির মুখে দুষ্টুমি আর চপলতা। সে মাহিরকে দেখা মাত্রই প্রায় চিৎকার করে উঠল, আরে মাহির ভাইয়া, তুমি তো জ্যান্ত আছো দেখি। দাদি তো সারা রাত তোমার টেনশনে পুরা বাড়ি মাথায় তুলছে। গতকাল সকালেই না আসার কথা, কেন দেরি হলো? আর কোথায় ঘুরতে গিয়েছিলে? তোমরা সবাই কত কত জায়গায় ঘুরো, আমাকে কোথায় নিয়ে যাও না? আম্মু তো আমাকে বন্ধুদের সাথেও যেতে দেয় না। আচ্ছা ভাইয়া, ফোনটা আবার কেন অফ ছিল তোমার? মেয়েটি কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেলল, যেন তার কথার ডালি সাজিয়ে রাখা ছিল। মাহির কিছুটা ক্লান্ত হাসি হাসল। মেয়েটি যখন আরও কিছু বলতে যাচ্ছিল, তখন তার নজর পড়ল মাহিরের ঠিক পেছনের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা আয়নার উপর। মুহূর্তে মেয়েটির হাসি মুখটা থমকে গেল। তার কথাগুলো মাঝপথে আটকে চোখের মণি দুটো বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। এই একবার আয়নার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত দেখল, তারপর অবিশ্বাসের দৃষ্টিতে মাহিরের দিকে তাকালো। আয়না তখন মাথা উঁচু করে তার দিকে তাকায়। গোলাপি শাড়ির আঁচলটা টেনে তার উপর কাঁধে পরিপাটি করে রেখেছে। সে বুঝতে পারছিল মেয়েটির এই স্তব্ধতা তাকে দেখেই। মেয়েটি এক কদম পিছিয়ে গিয়ে তোতলামি করে জিজ্ঞেস করলো, ভাইয়া, ইনি কে? মানে তোমার তো একা আসার কথা ছিল, এই আপু আবার এখানে কেন? মাহির শান্ত গলায় বলল, ভেতরে ঢুকতে দে মিনি, অনেক লম্বা জার্নি করে এসেছি। মিনি দরজার পাশ থেকে সরছে না। সে এখনও বড় বড় চোখে আয়নার দিকে তাকিয়ে আছে। মিনির মনে হচ্ছিল সে কোনো সিরিয়াসলির দৃশ্য দেখছে। গ্রামে বেড়াতে গিয়ে বউ দিয়ে ফেরা, এখানে কেমন প্লট? তাহলে এই মেয়েটি কি মাহির ভাইয়ার বউ? ভাইয়া বিয়ে করে ফেলেছে? নিশিখালী থেকে মাহির ভাইয়া একা ফেরার কথা ছিল, কিন্তু সে সাথে করে একটা বউ নিয়ে এসেছে। এই খবরটা পুরো বাড়িতে যে কী পরিমাণ ভূমিকম্প ঘটাবে, এটা মিনি এখনই কল্পনা করতে পারছে। মাহির আবার বলল, যা দাদি বা বড় চাচি থাকলে একটু ডাকে নিয়ে আয়, আমরা অপেক্ষা করছি।